দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজ 16ই আগস্ট 2026 রবিবার সকাল। আজ শুরু করছি এমন একটা খবর দিয়ে যেটা গত 24 ঘন্টায় গোটা দুনিয়ার কূটনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে বসলেন, হরমুজ প্রণালীকে খুব শীঘ্রই আমেরিকার এলাকা বলে ঘোষণা করা হবে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান এমন জবাব দিল যে গোটা দাবিটাই ভেঙে পড়ল। এখন আমেরিকার তরফ থেকে এখন বলা হচ্ছে ট্রাম্প নাকি স্রেফ মজা করছিলেন। সমুদ্রের একটা পথ নিয়ে দুই দেশের এই টানাপোড়েন ঠিক কোন জায়গায় পৌঁছেছে, ইরান কি বলছে, আর আমেরিকা কেন কয়েক ঘন্টার মধ্যেই পিছিয়ে এলো, পুরোটা সাজিয়ে বোঝাবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, ইন্দোনেশিয়া থেকে আসা একটা ভয়ঙ্কর খবর যেটা এড়িয়ে যাওয়া যায় না। গতকাল অর্থাৎ 15ই আগস্ট সকালে ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার একটা প্রবল ভূমিকম্প আঘাত এনেছে। ফ্লোরেস অঞ্চলে হওয়া এই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 13 জন, যাদের মধ্যে 11 জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তবে উদ্ধার কাজ এখনও চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর যে ছবিগুলো সামনে এসেছে, মজবুত বাড়িগুলো একেবারে কাগজের টুকরোর মতো ভেঙে পড়েছে, রাস্তা ফেটে চৌচির, আর চারিদিকে ধোঁয়া আর ধুলোর আস্তরণ। বহু এলাকায় মানুষ ঘর ছেড়ে রাস্তাতেই আশ্রয় নিয়েছেন। ইন্দোনেশিয়ার প্রশাসন প্রায় 2000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এই দৃশ্যগুলো আবার মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। বছরের পর বছর ধরে বানানো বাড়িঘরদোর এক পলকে মাটিতে মিশিয়ে দিল। দর্শক বন্ধুরা, এবার আসা যাক সেই খবরে যেটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম। গোটা ঘটনার সূত্রপাত 14ই আগস্ট রাতে নিউ ইয়র্কে একটি জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে হারানোর পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার এলাকা হিসাবে ঘোষণা করে দেয়া হবে, অর্থাৎ সেটা আমেরিকার অংশ হয়ে যাবে। এখন ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান চুপ করে বসে থাকেনি। 15ই আগস্ট আসা খবর অনুযায়ী ইরানের উপবিদেশমন্ত্রী কাজিম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী আগেও ইরানের ছিল, এখনও ইরানের আছে, আর ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই পথ খোলা হবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত ইরানের হাতেই থাকবে। আর তারপর তিনি যে কথাটা বলেছেন সেটাই সবচেয়ে ধারালো। গারিবাবাদির বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে দখল করা যায় না, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েও নয়, আর কোনো নির্বাচনী ভাষণ দিয়েও নয়। আমেরিকাকে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেছেন, ইরান হুমকিতে ভয় পায় না, আর কেউ শক্তি দেখালেই ইরান চাপে পড়ে যাবে না। তার দাবি, আমেরিকার এবার বাস্তবতাটা মেনে নেওয়া উচিত, কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকা এখনো পর্যন্ত কৌশলগত দিক থেকে ভীষণ বড় পরাজয়ের মুখে পড়েছে। আর ইরানের তরফ থেকে সবচেয়ে কড়া কথাটা এসেছে ঠিক এই জায়গায়। বলা হয়েছে, আমেরিকা যতক্ষণ না নিজের হার মেনে নিচ্ছে এবং এই কাল্পনিক দাবিগুলো থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ ইরান তার অবরোধ চালিয়ে যাবে। মনে রাখবেন, এটা ইরানের দাবি। কিন্তু এখানে এই বিষয়টা শেষ হচ্ছে না। উল্টো ইরান এবার নিজেকে সরাসরি হরমুজ প্রণালীর মালিক বলে ঘোষণা করে বসেছে। তথ্য অনুযায়ী এই ঘোষণা ইরান এই প্রথমবার করল। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ট্রাম্পের ওই বক্তব্যকে সরাসরি বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর আসল মালিক এবং শাসক একমাত্র ইরান। শুধু তাই নয়, ট্রাম্পের এই দাবিকে তিনি মিথ্যে বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, এই ধরনের কথা একজন সরল বুদ্ধি মানুষের কল্পনা ছাড়া আর কিছু নয়। মোহসেনি এজায়ের সাফ কথা, কোনো দাবি করে বা শক্তি প্রদর্শন করে হরমুজ আমেরিকার হয়ে যেতে পারে না। এই জলপথের মালিক এবং শাসক শুধুই ইরান। অর্থাৎ ইরানের দিক থেকে একটাই বার্তা বারবার আসছে, হরমুজের উপর আর কারো অধিকার নেই। লক্ষ্য করুন, বিষয়টা এখানে একটা নতুন জায়গায় চলে যাচ্ছে।
আগে আলোচনা চলছিল হরমুজ প্রণালীর উপর কার নিয়ন্ত্রণ থাকবে, এখন আলোচনা দাঁড়িয়েছে হরমুজ প্রণালীর মালিক কে হবে। নিয়ন্ত্রণ আর মালিকানা এই দুটো এক জিনিস নয়, আর এই পার্থক্যটাই এখানে গোটা সংঘাতকে অনেক বেশি স্পষ্ট করে দিচ্ছে। এবার আসা যাক সবচেয়ে কৌতূহলের অংশে। এত বড় ঘোষণার পর আমেরিকা কি করলো? আমেরিকা পিছিয়ে এলো। মার্কিন সংবাদ মাধ্যমের তরফ থেকে এখন বলা হচ্ছে ট্রাম্প নাকি স্রেফ মজা করছিলেন, ইংরেজিতে যাকে বলে জাস্ট জোকিং। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ অধিকারিকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠকই করেননি। সভায় কথাটা স্রেফ মজার ছলেই বলা হয়েছিল। আগের দিন রাতে বলা হচ্ছে ইরানকে হারিয়ে হরমুজ প্রণালীকে আমেরিকার সঙ্গে জুড়ে দেয়া হবে, আর কয়েক ঘন্টা পরেই বলা হচ্ছে আরে ওটা তো মজা করে বলেছিলাম। ধরা পড়ে যাওয়ার পর সিনেমার চরিত্র যেমন হেসে বলে আরে আমি তো ঠাট্টা করছিলাম, ঠিক সেই দৃশ্য। এখন প্রশ্ন হচ্ছে এত দ্রুত সুর বদলালো কেন? দেখুন, জমি দখল করা আর জল দখল করা এক জিনিস নয়। একটা জমির টুকরো দখল করলে সেটা সেনা দিয়ে পাহারা দেওয়া যায়, সীমানা টেনে দেওয়া যায়, কিন্তু বয়ে যাওয়া সমুদ্র, একটা সরু জলপথ যার দুপাশে অন্য দেশের উপকূল, যেখান দিয়ে প্রতিদিন জাহাজ যাতায়াত করে, সেটাকে কাগজে কলমে নিজের এলাকা বলে ঘোষণা করা আর বাস্তবে সেটা ধরে রাখা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর সম্ভবত এই বাস্তবতাটাই ঘোষণার পর দ্রুত পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এই গোটা টানাপোড়েনের মধ্যেই ইরানের সেনাবাহিনীর দিক থেকে এসেছে সবচেয়ে বড় দাবিটা। এই দাবি কোনো সাধারণ ইরানি কর্মকর্তার নয়, এসেছে আইআরজিসির কমান্ডারের তরফ থেকে। মেজর জেনারেল আহমেদ ওয়াহেদি তিনি দাবি করেছেন ইরানি বাহিনী দুনিয়ার সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। গতকাল 15ই আগস্ট তিনি বলেছেন ইরানি বাহিনী অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক দুই ধরনের অভিযানই চালিয়েছে, আর এই গোটা যুদ্ধের সময় নিজের প্রস্তুতি ও লড়াইয়ের ক্ষমতা প্রমাণ করেছে। তার বক্তব্য অনুযায়ী দক্ষিণের দ্বীপ আর উপকূলীয় এলাকার গরম আবহাওয়া থেকে শুরু করে উত্তরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তীব্র ঠান্ডা, সব ধরনের পরিবেশেই ইরানি বাহিনী লড়াই চালিয়ে গেছে। অর্থাৎ ইরানের সামরিক নেতৃত্বের দাবি 6 মাসের এই যুদ্ধে আমেরিকার বাহিনীকে শুধু লড়াই করতেই হয়নি, ইরানি বাহিনী তাদের নতজানু করতে বাধ্য করেছে। আবার মনে করিয়ে দিই, এটা ইরানের দাবি। আমেরিকার দিক থেকে এর কি জবাব আসে সেটাও দেখার বিষয়। আচ্ছা, এবার আমরা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ কিছু করি। দেখুন, এই ঘটনায় দুটো জিনিস স্পষ্ট। প্রথমত, ইরান এখন আর শুধু আত্মরক্ষার ভাষায় কথা বলছে না, তাদের উপবিদেশমন্ত্রী থেকে বিচার বিভাগের প্রধান, সেনাবাহিনীর কমান্ডার সবাই একই সুরে কথা বলছেন। আর এই ধরনের সমন্বয় সাধারণত তখনই দেখা যায় যখন কোনো দেশ ভেতর থেকে নিজেকে জয়ী মনে করে, অথবা অন্তত সেই ছবিটা তৈরি করতে চায়। দ্বিতীয়ত, আমেরিকার দিক থেকে যে দ্রুত পিছিয়ে আসাটা দেখা গেল সেটা কূটনৈতিকভাবে বড় অস্বস্তির জায়গা। কারণ একবার প্রকাশ্যে সভায় কোনো একটা দাবি করে ফেললে সেটা প্রত্যাহার করতে হলে বিশ্বাসযোগ্যতার একটা দাম দিতে হয়। এখন সামনে যেটা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, হরমুজ প্রণালীর মালিকানা নিয়ে ইরানের এই নূতন ঘোষণা এবং অবরোধ চালিয়ে যাওয়ার এই হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হলে সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে নূতন করে সংঘাত তৈরি হতে পারে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ট্রাম্পের ওই ঘোষণাটি কি সত্যি নিছক মজা ছিল, নাকি ইরানের প্রতিক্রিয়া মেপে নেওয়ার একটা পরিকল্পিত চাল, যা ব্যাকফায়ার করার পর মজা বলে চালিয়ে দেয়া হলো? আপনার আসসালামু আলাইকুম। ইরানের নতুন সেনাপ্রধান জেনারেল হাতামি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে নিজের ভূখণ্ড করে নেয়ার ঘোষণা দিবে শীঘ্রই। এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে
ইরানের জেনারেল হাতামি বলেছে, ট্রাম্প আসুক, ইরানের জনগণ ট্রাম্পের ঠ্যাং ভেঙে দেবে। শুধু তাই নয়, দখলদার বাহিনীর প্রত্যেক সৈন্যকে হত্যা করতে পারলে $30,000 উপহার ঘোষণা করেছে ইরানের নতুন সেনাপ্রধান। ইরানের সেনাপ্রধান হাতামি আজকে তেহরানে ইরানের শীর্ষ জেনারেলদের উদ্দেশ্যে এক বক্তব্যে এই কথা বলেছেন। চলুন দেখে আসি এর حمایتکار বক্তব্য। امریکا میگه من میخوام تنگه هرمز رو بخشی از سرزمین جنایت اعلام بکنم. اولا که تو غلط میکنی. البته بعد که فهمیدن که چه غلط بزرگی کردن گفتن شوخی میکنیم. شوخیش هم غلط زیاد. ইরানের সেনাপ্রধান বলেন, হরমুজ প্রণালী দখল করতে আসলে ডোনাল্ড ট্রাম্পের ঠ্যাং ভেঙে দিবে ইরানের জনগণ। তিনি বলেন, ট্রাম্প নিজেকে কি মনে করেছে? সে নাকি মজা করেছে। মজার করারও একটা সীমা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই সীমা ছাড়িয়ে গেছে এবং ট্রাম্পকে মনে রাখতে হবে, ইরানের জনগণের রক্ষকরা এখনো জীবিত আছে। এমন চেষ্টা করলে ট্রাম্পের পা ভেঙে দিবে ইরানের জনগণ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান জেনারেল খাতামি। জেনারেল খাতামি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে আর কখনো আগের অবস্থায় ফিরতে দেয়া হবে না। ইতিমধ্যে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে পুরো মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছে ইরান। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আর প্রবেশ করতে পারছে না হরমুজ প্রণালীতে, প্রবেশ করতে পারছে না পারস্য উপসাগরে, প্রবেশ করতে পারছে না ওমান সাগরে। সবার জেনে রাখা উচিত, মার্কিন ঘাঁটিগুলো আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। ইরান এমনটা হতে দেবে না। ইরানের নতুন নেতৃত্ব তথা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের সেনাবাহিনীতে নতুন করে শীর্ষ জেনারেলদেরকে নিয়োগ দেওয়ার পর থেকে ইরানিদের আত্মবিশ্বাস যেন আরো বেড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছে মেজর জেনারেল আলী আবদুল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল কিমওয়ার্স হায়দারি ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ পদে দায়িত্ব পালন করছে এবং আইআরজিসির শীর্ষ কমান্ডে উঠে এসেছে মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি। এছাড়া নৌবাহিনী সহ ইরানের বিভিন্ন বাহিনীতে নতুন নতুন সামরিক কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে ইরান তাদের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। প্রিয় দর্শক, ইরান আমেরিকা পাল্টাপাল্টি উত্তেজনা অব্যাহত আছে, ধীর গতিতে আলোচনা চলছে। অন্তত হরমুজের ব্যাপারে ইরান কোনো ছাড় দেবে না, সেটা বারবার ইরান স্পষ্ট করেছে। আজকের লাইভে আমরা রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি যুদ্ধ পরিস্থিতির সংবাদ জানাবো, সেই সাথে হামাসের সাথে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের অনুষ্ঠিতব্য আলোচনার বিষয়বস্তু জানাবো এবং বাংলাদেশের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিআর লাইভ। আজকে 16ই আগস্ট সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আপনাদের। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সুদূর কিরগিজস্তান থেকে আমাদের একজন দর্শক যোগ দিয়েছেন, এমডি আবুল হোসেন। সৌদি আরব থেকে এমডি মহাসিন, টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহনেওয়াজ, যশোর থেকে দেখছেন এমডি ইউনুস, ইতালি থেকে দেখছেন এমডি আসাদুল। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জানাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লির দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। দুটি শর্ত দিয়েছে অথবা চারটি শর্ত দিয়েছে, তার মধ্যে দুটি শর্ত গুরুত্বপূর্ণ। একটা হলো শহীদ ওসমান হাদির খুনিকে ফেরত দেওয়া এবং শেখ হাসিনার ফেরতের শর্ত। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর না করবে এবং শহীদ ওসমান হাদির খুনিকে
ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত দিল্লিতে সফরে যাবে না বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ স্পষ্ট করেছে হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাবেন না প্রধানমন্ত্রী। এদিকে এই ঘোষণাটিকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছে জাতীয় পার্টির কথিত চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে আমন্ত্রণ দেওয়া হয়েছে সেটা প্রত্যাখ্যান করলে ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। জিএম কাদেরকে বলা হয় আওয়ামী লীগের বি টিম। জিএম কাদের গত বিতর্কিত নির্বাচনের ঠিক আগে ইন্ডিয়াতে গিয়েছিল। সেখানে ভারতের শীর্ষ সামরিক, বেসামরিক, গোয়েন্দা কর্মকর্তাদের সাথে মিটিং এ বসেছিল এবং সেখান থেকে ফিরে আসার পর জিএম কাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ভারতীয় কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে? জিএম কাদেরের উত্তরটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেদিন জিএম কাদের বলেছিল, অনেক কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে বলতে বারণ আছে, ভারতীয়রা চায় না আমি সেটা বলি। জিএম কাদেরকে এক লাইনে কি নামে ডাকতে পারেন কমেন্টে জানাতে পারেন। শুধু তাই নয়, আরেকটি গরম সংবাদ আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দু-তিন দিন আগে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান হুমকি দিয়েছিল যে হাসিনা ফিরবে, হাসিনা ফিরলে শুধু খেলা হবে না, এবার যুদ্ধ হবে, যুদ্ধ, আর কোনো খেলা নয়। এবার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির মানুষ শামীম ওসমানকে একটু আদর আপ্যায়ন করেছে। আমাদের কাছে ফেসবুকে এইরকম ছবি এসেছে, শামীম ওসমানকে ধুলাই দিচ্ছে বাংলাদেশি কমিউনিটি। আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন এই সংবাদটি সত্য কিনা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং এটা কি নিউ ইয়র্কে হয়েছে নাকি অন্য কোথাও হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারেন। বাংলাদেশের বিপুল পরিমাণ সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা প্রমোদ ভ্রমণে আছে, কেউ নিউ ইয়র্কে, কেউ কলকাতায়, কেউ দিল্লিতে, কেউ দুবাইয়ে। যখন রিকশাওয়ালার সাজে ধানমন্ডি 32-এ ফুল দিতে যেয়ে মার খাচ্ছে আবেগী নেতারা, তখন শেখ পরিবারের সবাই সুখে রয়েছে বিদেশে। আবার নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা সাধারণ নেতাকর্মীদেরকে মার খাওয়ানোর ব্যবস্থা করছে। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠানোর শর্ত দেয় এবং হাসিনাকে ফেরত পাঠানোর শর্ত দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ভারত বাংলাদেশ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হবে। বাংলাদেশের পালাতক সন্ত্রাসীদের, খুনিদেরকে ভারত আশ্রয় দিবে আর বাংলাদেশ যে তাদের সাথে মোলাকাত করবে এটার কোনো মানে হয় না। প্রিয় দর্শক, আবার ফিরে আসছি ইন্টারন্যাশনাল নিউজে। আমরা সকালের সংবাদে জানিয়েছিলাম রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইউক্রেন। মস্কোর আকাশ অন্ধকার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। রাশিয়া তার পাল্টা জবাব দিয়েছে আজকে ইউক্রেনের ওডেসা শহরে একটি বিশাল সুপারমার্কেটে হামলার মাধ্যমে। আজকে রবিবার, ছুটির দিন, ইউক্রেনের মানুষ যখন শপিং মলে শপিং করতে গিয়েছে তখনই বিশাল এক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চলুন দেখে আসি রাশিয়ার দেখুন, এইমাত্র ড্রোনটি আক্রমণ করবে এই যে মার্কেটে আক্রমণ করেছে, প্রচন্ড রকম অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যাচ্ছে এই মার্কেটটির দিকে। ওডেসার এই জনবহুল মার্কেটে হামলায় কতজন মারা গিয়েছে, ক্ষয়ক্ষতির পুরো সংবাদ আমরা এখনো পাইনি, তবে হামলার তাৎক্ষণিক ফুটেজ পাওয়া গিয়েছে। আজকে সকালে ইউক্রেন থেকে রাশিয়াতে যে হামলা হয়েছিল সেই হামলার আরেকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমরা। ইউক্রেন হামলা করেছিল রাশিয়ার ওয়াইল্ড বেরি নামক একটি কোম্পানির গোডাউনে।
এবং প্রচণ্ড বিস্ফোরণের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মস্কোর আকাশ। একজন যাত্রী সেটি ভিডিও ফুটেজ ধারণ করে প্রচার করেছে। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি যুদ্ধের আঁচ আসছে তুরস্কের মধ্যেও। তুরস্কে মাঝে মাঝেই ভেসে আসছে সমুদ্র থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিভিন্ন অস্ত্র। আজকে তুরস্কের সমুদ্র সৈকতে এইরকম একটি মনুষ্যবিহীন ড্রোন জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়, অথবা ড্রোনের। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, তারেক জিয়া কিশোরগঞ্জে আজ সফর করেছে, কিন্তু রাস্তার দুই ধারে লক্ষ মানুষ স্লোগান দিচ্ছে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। বিএনপি সরকার সত্যি ব্যাপক চাপে রয়েছে জ্বালানি সংকট নিয়ে। এই মুহূর্তে যদি জ্বালানি সংকটের সমাধান না করতে পারে, সরকারের অবস্থা আরো বেগতিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে যে সংবাদ আছে, তারেক রহমান আজকে নতুন একটি বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য অনুযায়ী তারেক রহমান বলেছে, বাংলাদেশের যত পরিত্যক্ত পুকুর আছে সেই পুকুরগুলোকে যুবকদের কাছে বন্টন করা হবে। বাংলাদেশের যুবকরা পুকুর চায় না, বাংলাদেশের যুবকরা যথেষ্ট মাছ চাষ করতে জানে। বাংলাদেশে সম্ভবত এখন আর কোনো খালি পুকুর নাই। বাংলাদেশের শিক্ষিত যুবকরাও গ্রামে ফিরে যেয়ে বিভিন্ন ধরনের কৃষি উদ্যোক্তা হয়েছে। মানুষ এখন বিদ্যুৎ চায়, মানুষ এখন গ্যাস চায়, এবং বিদ্যুতের অভাবে অসংখ্য কারখানা বন্ধ হয়ে আছে। সুতরাং মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে লাভ নেই। মানুষের জ্বালানি নিশ্চয়তা দিতে হবে। জ্বালানিতে একটা মিসম্যানেজমেন্ট চলছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তারেক রহমান বিরোধী দলের সমালোচনার মুখে বিরোধী দলকে চ্যালেঞ্জ দিয়েছিল যে পারলে 6 মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের প্ল্যান দেন। সেই প্রস্তাবের চ্যালেঞ্জের জবাব দিয়েছে আমাদের কুমিল্লার দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ সুস্পষ্টভাবে 4টি নীতিমালা, 4টি প্রস্তাবনা দিয়েছে কিভাবে 6 মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধান, জ্বালানি সংকট সমাধান করা যায়। তারেক রহমান বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু প্ল্যান তো তারেক রহমান দেখাতে পারছে না। এখন বিরোধী দলের কাছে প্ল্যান চাচ্ছে। সরকারের উচিত প্ল্যান দেখানো, কাজ দেখানো, বিরোধী দলের কাছে প্ল্যান চাওয়া না। আশা করব বাংলাদেশ সরকার সংকট মোকাবেলায় বিরোধী দলকে সাথে নিয়ে সুন্দর করে জ্বালানিতে ম্যানেজমেন্ট করার চেষ্টা করবে। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, আরব আমিরাত ইরানকে 1.5 টন স্বর্ণ দিয়েছে। এই খবরের সত্যতা কতটুকু? এই ধরনের কোনো সংবাদ ইন্টারন্যাশনাল মিডিয়াতে নেই। তবে আরব আমিরাত থেকে একটি বিমান 2 বার তেহরানে গিয়েছে। সেই বিমানে কি ছিল, কেন গিয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের কাছে কোনো সুস্পষ্ট ইনফরমেশন নেই। একজন প্রশ্ন করেছেন, বিদ্যুৎ সংকট কিসের জন্য? বিদ্যুৎ সংকটের একমাত্র কারণ সরকার জ্বালানি কেন্দ্রগুলোকে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দিতে পারছে না। 50,000 কোটি টাকা ঋণ করে ফেলেছে। বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে 29,000 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 14,000 মেগাওয়াট, এবং বাংলাদেশের চাহিদার চেয়ে 3-4 হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন করার মতো যথেষ্ট বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু সেই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারের কাছে বকেয়া টাকা চাইছে। সরকার টাকা নানা রকম খাতে খরচ করছে, কার্ড দিচ্ছে বিভিন্ন মানুষকে। এখন কার্ড দিয়ে কি হবে? মানুষের দরকার বিদ্যুৎ। কার্ড নিয়েও নানা রকম ব্যঙ্গ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। 2,000 টাকার কার্ড পাচ্ছে, 4,000 টাকার বিদ্যুৎ বিল আসছে।
বিদ্যুৎ বিল আসুক, কিন্তু বিদ্যুৎ তো পাচ্ছে না মানুষ। শুধু মানুষ নয়, বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বড় শিল্প কারখানার 40% ক্যাপাসিটি বন্ধ করে